আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশের রূপান্তরের জন্য আমরা একটা বিপ্লবী সরকারের স্বপ্ন দেখেছিলাম। আমরা চাইছে রক্তপাতহীন আর একটি বিপ্লব, আমরা দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন দেখি। এবার একটু চাপ আছে কেন? আমাদের যারা তরুণ ছাত্র আন্দোলন করেছে এরা কিন্তু সবাই মাথার উপরে আছে, তারা কিন্তু অবজার্ভ করছে কোন দল কি করছে। সুতরাং আমার ইচ্ছায় সব করে ফেলবো, আমার মনে হয় সেই পরিবেশ বাংলাদেশে নাই। তরুণরা এবং বৃদ্ধ বনিতা আমাদের অভিভাবকরা সকলে ব্যালটের মাধ্যমে তাদের অভিমত জানাবে এবং সেটাতে ইনশাল্লাহ আমরা সামনে থেকে নেতৃত্ব দেব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় একটা নাগরিকদের আশা আকাঙ্ক্ষার জায়গা হিসেবে থাকবে। এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে কখনো সার্ভ করবে না। গতকালকের অনুষ্ঠান যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে আজকে শুরু করছি বলার অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে আছেন, আমার সঙ্গে আছেন জনাব সাংবাদিক, রাজনীতি বিশেষজ্ঞ, কলামিস্ট ইলিয়াস খান এবং আমার সাথে একই সঙ্গে আছেন জনাব হান্নান মাসুদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার আজকে এই অনুষ্ঠানের পর্বে। হান্নান মাসুদ, আপনি শুনছিলেন ইলিয়াস খান কতগুলো বিষয় খুব যুক্তিযুক্ত কথা বলেছেন, অতীতের অভিজ্ঞতায় কথা বলেছেন, 111 সরকারের কথা বলেছেন যে একটা রাজনৈতিক দল না থাকলে একটি সরকার শুধু প্রশাসনকে দিয়ে একটি দেশ চালানো খুব কঠিন হয়ে পড়ে এবং সেই যাত্রা তিনি মনে করেন আসলে দেশকে নির্বাচনের টাইম ফ্রেমটা করে দেওয়া উচিত, ডিক্লেয়ার করা উচিত যে আমরা 6 মাস 1 বছর যখনই, তাহলে এখন থেকে সেই কার্যক্রমটা শুরু করা। আমি বলেছি যে নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করা হোক, সংস্কারের কাজগুলো চলছে একই সাথে সংস্কারের কাজ। উনি মনে করছেন সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেহেতু আবার কথা উঠেছে যে সংস্কার শেষ করার পর নির্বাচন হতে পারে, তো সেই জায়গাতে আবার আমাদের রাজনৈতিক অন্য দলগুলোর আপত্তি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আপনি মুখ্য সমন্বয়ক, আপনি অনেক ভিতরের কথা আপনিও বলতে পারবেন। প্রথম দিকে আপনারা বলছেন যে আপনারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না বৈষম্য বিরোধী আন্দোলন থেকে। সার্জিস আলমের একটি বার্তা থেকে বোঝা যায় যে সম্ভবত আবার একটা রাজনীতি দল প্ল্যাটফর্ম হতে পারে। আবার নাগরিক অধিকার একটি প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে শোনা যাচ্ছে সেখান থেকে একটা রাজনৈতিক দল আসতে পারে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে দল আসাটা কোনো সমস্যা না, যে কারো অধিকার হচ্ছে, আসলে কি আপনি মনে করেন আগে সংস্কার বাস্তবায়ন পূর্বক নির্বাচন নাকি সংস্কারের শেষ করার পরে নির্বাচন হবে? এইটা আসলে আপনাদের চাওয়াটা কি? ভাইয়ের কথার প্রেক্ষিতে দুইটা কথা বলি। এরশাদের শাসন আমলের পরে বিচারপতি শাহাবুদ্দিনের সরকার, 1/11 ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার আর বর্তমান ডক্টর ইউনূসের বা আসিফ মাহমুদের সরকার এক না। এরশাদ ফ্যাসিস্ট ছিল না, এরশাদ এরশাদের 9 বছরের শাসন আমলে সর্বমিলিয়ে 30 জন, মেবি আমাকে একজন প্রবীণ রাজনীতিবিদ বলেছেন 30 জনের মতো হত্যা করেছেন। আর শেখ হাসিনা শুধুমাত্র জুলাই 2000-এর উপর হত্যা করেছে। গণকবর আছে 100+, বুদ্ধিজীবী অবস্থানে। তথ্যপাত্র পেয়েছেন আপনারা? জি, আমরা ওই লাস্ট শুক্রবার গিয়ে ঘুরে এসেছি, সেখানে দেখে এসেছি। তাহলে আপনার বুঝতে হবে এটা কোন পরিস্থিতি দিয়ে এসেছে এবং 16 বছর যে জঞ্জাল তৈরি করা হয়েছে, যে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, সেই হারে এরশাদ কিছুই করেনি শেখ হাসিনার হারে বলতে গেলে। সুতরাং এটা থেকে বের হয়ে আসতে একটু সময় তো লাগবেই। তবে সংস্কারের কোনো অন্ত নেই, সংস্কার কেউই শেষ করতে পারবে না। সংস্কার শেষ করে নির্বাচন আমরা সেটা বলছি না, আমরা বলছি যেই সংস্কারগুলো প্রয়োজন, যেই সংস্কারগুলো হলেই ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, আরেকবার এরশাদের জন্ম নিবে না, আরেকবার মুজিবের বাকশাল কায়েম হবে না, আরেকবার ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে না। এই নিশ্চয়তা যেদিন হবে সেদিন নির্বাচন হবে। এই নিশ্চয়তাটা এই সরকারকে দিয়ে যেতে হবে। আমি একটু বলছি, এই সরকারকে বলতে হবে যে আমি এই ব্যবস্থা করে দিয়ে গেছি, এই ব্যবস্থার কারণে আগামীতে আর কখনো এইরকম সরকার আসবে না। এই নিশ্চয়তা যেদিন দিবে সেদিনই নির্বাচন হবে। আমি মনে করি না এটা বেশি দিন হওয়া দরকার, বেশি সময় হওয়া দরকার। যেহেতু সরকার 11টা সংস্কার কমিশন করেছে, সংস্কার কমিশন প্রস্তাবনা দিবে কি কি সংস্কার করা প্রয়োজন, তখন আমরাও বলবো তাহলে এই সংস্কারগুলো আপনাকে করতে হবে, এই সংস্কার করার জন্য আপনার কতদিন সময় লাগবে। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আসুক, আসলে কি কি সংস্কার করতে হবে সেটাই ঠিক করতে তো 4-5 মাস লেগে যাচ্ছে। 3 মাস যদিও কম সময় দিয়েছে আমার মনে হচ্ছে, তো 3 মাসের মধ্যেই দেওয়ার পরে তারপর যা ইচ্ছে তাহলে এই সংস্কারগুলো আপনি করবেন, এই সংস্কারগুলো করতে কতদিন সময় লাগবে এটা এক। আর আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক দল হবে না। তবে আমার রাজনীতি করার ইচ্ছা আছে। আমি যদি রাজনীতি করতে চাই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছেড়ে গিয়ে
আমি যদি মনে হয় যে আমার সাথে আরো কয়েকজনকে নিয়ে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছেড়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করবো, তাহলে আমি আরো 10-15 জন সহ নিয়ে আমি রাজনৈতিক দল গঠন করে যাব। বাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সেটাকে আপনি নাগরিক অধিকার থেকে করবেন? আমি একটু বলছি, আচ্ছা। প্লিজ। এবং যদি মন চাই যে আমি একা সরে গিয়ে পলিটিক্স করব, তাহলে আমি এখান থেকে যে দলে ইচ্ছা মন চাই আমি সেখানে গিয়ে পলিটিক্স করব। আচ্ছা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় একটা নাগরিকদের আশা আকাঙ্ক্ষার জায়গা হিসেবে থাকবে। এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে কখনো সার্ভ করবে না। এটা দেশের মানুষের জন্য, যে কোনো দেশের ক্রাইসিসে ভূমিকা রাখার জন্য এই প্ল্যাটফর্মটা থাকবে। যাদের পলিটিক্স করার ইচ্ছা আছে ঠিক একইভাবে জাতীয় নাগরিক কমিটি ওনারাও বলেছেন যে ওনারাও কখনো রাজনৈতিক দল হবেন না। ওখান থেকে যদি যারা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা বের হয়ে গিয়ে রাজনীতি করবে। তো এই ক্ষেত্রে তবে একটা বিষয়, আমরা তরুণরা ইন ফিউচারে আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন দেখিয়েছি, আগামী বাংলাদেশে তরুণদের একটা বড় স্টেক থাকবে। আগামী বাংলাদেশের রাজনীতিতে তরুণদেরকে অ্যাভয়েড করে, সেই 52-তে তরুণরা জীবন দিয়েছে, কিন্তু 54 যুক্তফ্রন্টের নির্বাচনের সময় তরুণদের ভূমিকা রাখতে দেওয়া হয়নি তেমন একটা। 69-এর গণ অভ্যুত্থানে দেখেছেন তরুণরাই জীবন দিয়েছে। 70-এর নির্বাচনে তরুণ নেতা এমপি কয়জন হয়েছে, এমএলএ কয়জন হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে জীবন দেওয়ার অধিকাংশই তরুণ। কিন্তু 72-এর সরকার গঠন করেছে, সেখানে তরুণ কতজন ছিল? 90-এর গণ অভ্যুত্থানের পরে তো তরুণদেরকে নাই করে দেওয়া হয়েছে। বাট 24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হবে বাংলাদেশের তরুণরা, এবং ব্যালটের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ফ্যাসিস্ট পুনর্বাসনের যে প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল হাত দিয়েছে এবং ফ্যাসিস্টবাদী সংবিধানকে ধরে রাখার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এর বিরুদ্ধে এই দেশের তরুণরা এবং বৃদ্ধ বনিতা আমাদের অভিভাবকরা সকলে ব্যালটের মাধ্যমে তাদের জানাবে, তাদের অভিমত জানাবে, এবং সেটাতে ইনশাল্লাহ আমরা সামনে থেকে নেতৃত্ব দেব। সেটা কি কোনো দলীয় ব্যানার হবে না? আমি বলছি যে আমি মাসুদ যদি কখনো আমি মাসুদ পলিটিক্স করার ইচ্ছা আছে, যদি আমি পলিটিক্সে যাই তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম না, আমি অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে রাজনীতি করব। যদি আমার মনে হয় যে আমি আরো 50 জনকে নিয়ে আমি একটা রাজনৈতিক দল গঠন করতে পারবো, তখন আমি প্রয়োজনে সেটা করব। আরেকটি অভিযোগ এসে আমি একটু হান্নানকে প্রশ্ন করি, যে এই সরকার তরুণদের একটা কিংস পার্টি করবে, এ ব্যাপারে আপনার কি? না, আপনারা 3 মাস দেখেছেন আসলে সরকার কি আসলে তরুণদেরকে কোনো সার্ভ করতেছে? তরুণদের কোনো কথাই তো শুনতেছে না। তরুণদেরকে তার মন্ত্র পর্যন্ত একদিন ডাকতেছে না। এটা কিভাবে কিংস পার্টি হবে? আপনি একটু বলেন। বলার জন্য বলা কথা, আর আমরা তো দেখেছি যে হাসনাত এবং আমাদের সার্জিস দুজনকে সরকারি প্রটোকলে, পুলিশ প্রটোকল নিয়ে তারা বিভিন্ন জেলায় গেছে। এটা ভুল। আমি যদি আপনাকে একটা কথা বলি, চট্টগ্রামে গেল, চিটাগাং গেল, একটু একটা কথা বলি আপনাকে। পুলিশ প্রটোকলের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে আমি নিজেও বিভাগীয় সফরে গেছি, আমি বরিশাল বিভাগের সফরে গিয়েছি। থেকে আপনার পুলিশ হেডকোয়ার্টার থেকে অতি উৎসাহী হয়ে আমাদেরকে প্রটোকল দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জি। 1 ঘন্টার ভিতর আমরা প্রত্যেকে ফোর্স দিয়ে এটাকে আমরা ডিনাই করেছি যে আমরা এটা চাই না। ফিরোজপুর থেকে খবর নেবেন, ফিরোজপুরে আমাকে গাড়ি দিছে, সামনে একটা পিছনে একটা পুলিশের গাড়ি দিয়েছে। আমি গাড়ি থেকে নেমে পুলিশের 2টা গাড়িকে আমি সরাইছি যে আমার গাড়িটা আগে পিছে গাড়ি লাগবে না। এমনকি ফিরোজপুর শিল্পকলা একাডেমিতে সেখানে ঝামেলা হচ্ছিল, পুলিশ আসছে, বলছে আমার ভিতর অভ্যন্তরীণ ঝামেলা আমরা মিটাবো, বাইরে আপনারা দেখেন। এরপর থেকে একটা গাড়ি আমি ফিরোজপুর থেকে আমার সাথে আনতে দিইনি ওনাদের। বুঝতে পেরেছি এটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যূনতম, আজকে এখানে বলতেছে ন্যূনতম গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে ন্যূনতম পলিটিক্স করবে না। শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন বাজি রেখে যারা লড়াই করেছে তাদের রাজনীতি করার জন্য কোনো গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করতে হবে না। তারা দেখিয়ে দিয়েছে তাদের মধ্যে সেই সক্ষমতা আছে, সেই এবিলিটি আছে ফ্যাসিস্ট হাসিনার মতো একটা জগদ্দল ফাথরের সামনে দাঁড়িয়ে লড়াই করার জন্য, এবং বহু অফার ডিনাই করে তারা কিন্তু এখানে এসেছে। আমাদের প্রত্যেককে 100 কোটি টাকা দেওয়ার অফার করেছে শেখ হাসিনা। এমনকি 1 তারিখে শেখ হাসিনার কার্যালয় থেকে বাবা মা পরিবার সবাইকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ডিরেক্টলি একটা কথা এইভাবে অ্যাভয়েড করেছি যে ওনার হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে, সে রক্তাক্ত হাত পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত ওনার সাথে কোনো ধরনের আলোচনা হবে না, বৈঠক হবে না। একই সাথে 17 তারিখ ফার্স্ট সেদিনই বলে দিয়েছি শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে হয় আমাকে মেরে থাকতে হবে। সেদিন পদ্মাতে যাওয়ার জন্য যখন ফোন দিয়েছিল ডিবি থেকে। সুতরাং যারা এগুলো বলে কিংস পার্টি তো দেখেছেন, আসলে কিংস পার্টি বা কিংস ইয়ার কোনো ধরনের
বৈশিষ্ট্য আমাদের আছে। আমাদের কেউ সচিবালয়ে গিয়ে ঘুরে, আমাদের কেউ কোনো সরকারি অফিসে গিয়ে বসে থাকে, মানে আমাদের মধ্যে কেউ এরকম কোনো রেকর্ড থাকবে না ইনশাল্লাহ। শুরুর দিকে সচিবালয়ে আপনাদের কোনো সমন্বয়ককে দেখা গেছে? সচিবালয়ে শুরুর দিকে 2-1 জন গিয়েছে ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে আর কেউ গিয়েছে? একটা জিনিস বলেন তো ভাই, যে আমি একটু আমার একটু ব্যক্তিগতভাবে জানা আগ্রহ, কোটা বিরোধী আন্দোলন যখন আপনি শুরু করলেন জুলাইতে, সরকার প্রথম দফাতেই রাতারাতি কোর্টকে বলিয়ে যদি 3 দিনের মধ্যে এই রায়টা বাস্তবায়ন করে দিত, আপনারা কি আর এক দফায় যেতেন? আমি আজকে আপনাকে একটা কথা বলি, এই যে আজকের এখানে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, এই যে রিফাত রশিদ, যাদেরকে চিনেন, এরা একটা জায়গা থেকে উঠে এসেছে। এই যে মাহফুজ আব্দুল্লাহ বলেন, পলিটিক্যালি এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে রাখা হয়েছে যেটা সব সময় অলওয়েজ মানে হচ্ছে এটার বিরুদ্ধে, এই আপনার শেখ হাসিনার ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তুলে গিয়েছে। 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, 6 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃত্বে মিছিল হয়েছে, আমরা স্টুডেন্টরা মিছিল করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি বাংলাদেশের মানে যে ক্যাম্পাসগুলোতে যতগুলো হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার ক্ষেত্রে প্রথম প্রতিবাদ গণতান্ত্রিক ছাত্র শক্তি সবসময় চোখে চোখ রেখে কাজ করেছে। এই যে এই ইতিহাসটা এক জায়গা থেকে না, আমরা যে এক জায়গায় খাইতাম, এক জায়গায় ঘুমাইতাম, এক জায়গায় কাজ করতাম, আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা একটা বোঝাপড়া ছিল, আমরা জানতাম আগে, আমরা ভাবতাম যে আমাদের হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কত বছর থেকে আপনাদের এটা আমাদের 2020 সাল থেকে। আপনারা সানখারপুলের একটা বাসায় থাকি, আমরা থাকতাম সানখারপুলের একটা বাসায় থাকতাম। বাসাটাকেও জাদুঘর করা উচিত। কতজন থাকতেন? আমরা সব মিলে 10-12 জন। সেই ভাষাটা এখন আপনি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ আমরা, মাহফুজ আলম, সবাই আপনারা? মাহফুজ আলম ভাই থাকতেন না, উনি হলে থাকতেন। আচ্ছা, ওখান থেকে আমরা ছাত্র অধিকার পরিষদ করেছিলাম। ছাত্র অধিকার পরিষদের যখন হচ্ছে লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতি শুরু হয়েছে, সেখান থেকে আমরা ডিরেক্টলি ঘোষণা দিয়ে বের হয়েছি। একদম প্রত্যেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24 জনের একটা কমিটি ছিল, 24 জনই একসাথে পদত্যাগ করছে, একজনও থাকে নাই। এই যে আমাদের পলিটিক্যালি বোঝাপড়া সেই জায়গায় ছিল, একজনকেও মানে হচ্ছে রিকোয়েস্ট করে রাখতে পারে নাই সেদিন। যখন দেখা গেছে যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, একই সাথে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছে, সেদিনই তারা পদত্যাগ করে চলে আসছে যে এরকম রাজনীতি করার জন্য আমরা আসিনি। পরবর্তীতে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করছি। এই ছাত্র শক্তির মাধ্যমে যাতে হচ্ছে কখনো ক্যাম্পাসগুলো থেকে লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতি না থাকে, ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেন মুক্তি পায়, বাংলাদেশ যেন মুক্তি পায়, ছাত্র জনতা যেন আমাদের সেখানেই আছে। ছাত্র জনতার মধ্যে মেলবন্ধন তৈরি করার জন্য আমাদের এই সংগঠন। আপনি আমাদের ঘোষণাপত্রটা দেখবেন, ছাত্র শক্তি, সেই ছাত্র জনতার অভ্যুত্থানটাই 24-এ হয়েছে। হয়তো আমরা ভাবিনি এত দ্রুত হবে না, আমাদের ছাওয়ার চাইতে ফ্যাসিস্ট হাসিনা কিছু ভুলের কারণে খুব দ্রুত হয়ে গেছে, কিন্তু স্বপ্নটা কিন্তু অনেক দিনের। যখন কেউ স্বপ্ন করতো তোমার জীবনের উদ্দেশ্য কি, আমাদের অধিকাংশের, স্পেশালি আমার উত্তর থাকতো যে শেখ হাসিনা মুক্ত একদিনের বাংলাদেশ দেখে যাওয়া, শেখ হাসিনা বাংলাদেশে থাকবে। তারপরে আপনারা কোটা বিরোধী আন্দোলনটাকে আপনারা সবচেয়ে দেখেছিলেন যে এটাই হচ্ছে সাধারণ ছাত্রদেরকে জাগিয়ে তোলার একমাত্র বড় আন্দোলন। আমরা এটাকে সেই হিসেবে নিয়েছি এবং এটাকে আমরা সেই স্ট্রাকচারই করেছি। আপনি আমাদের স্ট্রাকচারটা দেখবেন যে সমন্বয়ক স্ট্রাকচার করে আমাদের একটা মানে হচ্ছে কাউকে আমরা প্রধান দিই নাই, সেখানে আমরা সকলকে নিয়ে এসেছি যাতে হচ্ছে এটা সর্বদলীয় একটা আন্দোলন আমরা রূপান্তর করতে পারি। আমরা শুধু কোটা বিরোধী আন্দোলনের জন্য কিন্তু এরকম স্ট্রাকচার হয় না, এরকম স্ট্রাকচার করে। সেই জন্য বললাম যদি এটা 16 তারিখের আগে সরকার দাবি মেনে নিত, তখন আপনারা কি স্টেপ? 16 তারিখের আগে যদি সরকার দাবি মেনে নিত, তাহলে হয়তো বা আমাদের এই আন্দোলনটা, আমাদের এই সংগ্রামটা তো আর, যেই সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম, সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না, সেটা তো চলমান থাকতো। সেটা অন্য আরেকটা পরিকল্পনা, সেটা হয়তো পরবর্তী আরেকটা সুযোগের অপেক্ষাই থাকতো। তখন কি আপনাদের কোন চিন্তা ছিল যে এই শেখ হাসিনাকে বিদায় করার পরে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং এই সরকারকে আপনারা এই দাবি দিবেন? প্ল্যানিং, আমাদের কথা ছিল হচ্ছে আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশের রূপান্তর জন্য আমরা একটা বিপ্লবী সরকারের স্বপ্ন দেখেছিলাম। বিপ্লবী সরকারের স্বপ্ন দেখছিলাম। আমাদের একটা প্ল্যানিং ছিল, 10-15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে, ছাত্র জনতার মেলবন্ধনের জন্য কাজ করবে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে, একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য। তো সেই মুভমেন্টটা খুব দ্রুত হয়ে গেছে আমাদের, তো যার কারণে আমরা বিপ্লবী সরকার দিয়ে আগাতে পারি নাই।
বাট বাংলাদেশে বিপ্লবের আমরা এখনো স্বপ্ন দেখি, আমরা দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন দেখি। আমরা মনে করি এই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পাচ্ছে না। আপনারা যে বিপ্লবের স্বপ্ন দেখেন এর মধ্যে কি রক্ত আর ঝরবে নাকি না আমরা রক্ত চাই যে রক্তপাতহীন আরেকটি বিপ্লব, রক্তপাতহীন? রক্তপাতহীন এখানে একটা প্রশ্ন থাকে, আমি এরপর ইলিয়াস ভাইয়ের কাছে আপনি যদি আমার কাছে, আমি এটাকে স্পষ্ট করি যে হচ্ছে বাংলাদেশের মানুষ আর রক্ত দিবে না, আর রক্ত দেওয়ার প্রয়োজন নেই। তবে হচ্ছে আমরা মনে করি এই বিপ্লবের মাধ্যমে আমরা যে মুক্তির স্বপ্ন দেখেছি, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই 2020 সাল থেকে আমরা প্রত্যেকে কয়েকবার করে মাইর খেয়েছি ক্যাম্পাসে, প্রত্যেকেই। এখন হচ্ছে প্রত্যেকের নামে মামলা ছিল। তো হচ্ছে সেই জায়গা থেকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটা হয়তো বাস্তবায়ন এই বিপ্লবের মতো দিয়ে হচ্ছে না। তবে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে। আমরা চাই যে এই বিপ্লবটা অতি দ্রুত হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে যেন হচ্ছে সকল আগাছা মুক্ত বাংলাদেশ গঠিত হয়। এই বিপ্লবটা আসলে হচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যাবে। আরো 5টা দিন যদি আমাদের এই বিপ্লবটা যদি হয়তো চলতো, বাট শেখ হাসিনা এত বেশি ক্র্যাকডাউন চালিয়েছে 4 তারিখের পর আমাদের মানে হচ্ছে লাস্ট অ্যাটেম্পটা 5 তারিখে নিতে হয়েছে। কিন্তু শেখ হাসিনা যদি 4 তারিখে না নিত, মানে এই ধরনের 3 তারিখ 4 তারিখ যদি এই ধরনের হত্যাযজ্ঞ না চালাতো, তাহলে হয়তো এই আন্দোলনটা আরো 5-7 দিন চললে বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ বিপ্লব আমরা দেখতে পারতাম। মানুষের রক্তপাত এড়ানোর জন্য, রক্তপাত কমানোর জন্য আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতেছি। আমরা প্রথমে মনে আছে, আপনার মনে থাকবে, আমরা প্রথমে 6 তারিখে গণভবন ঘেরাও মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু যখন সন্ধ্যা হইতে হইতে যখন দেখলাম যে প্রায় 150 জনকে হত্যা করে ফেলেছে, তখন আমরা ভেবে দেখেছি যে হচ্ছে আমরা যদি আরেকটা দিন শেখ হাসিনাকে সময় দিয়ে আগামীকালও সে 150 হত্যা করবে, তার চাইতে বরং আগামীকালকে শেখ হাসিনার শেষ দিন হোক। আপনি যে কথা বললেন এর আগে যে আমরা সংস্কার করতে গিয়ে এমন কিছু ব্যবস্থা হবে আমরা দেখব, তারপর বলবো যে এগুলো করেন, তারপরে নির্বাচনটা কত দিনে শেষ করবেন বলেন, তারপর নির্বাচন দেন। কিন্তু হান্নান এইটা তো বলবেন, শেখ হাসিনাও তো অনেক আইন করে গিয়েছিলেন, সেই আইন তো অন্তর্বর্তী সরকার একটা একটা করে অত্যাচারে বাতিল করলো। ধরেন আজকে আইন করা হলো, সংবিধানের 70 অনুচ্ছেদ থাকবে না। ইলিয়াস ভাই, আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, যেটা নিয়ে একটা বিতর্ক অলরেডি শুরু হয়েছে। 70 অনুচ্ছেদ বাতিল হয়ে যাবে, যেটা অনেক সংবিধান বিশেষজ্ঞ বলছে এটা থাকাটা হচ্ছে একটা মানুষের বাক স্বাধীনতা বা একজন একটা এলাকার ভিন্ন দিকে রয়েছে। বাংলাদেশের মানুষের যে নেচার, হ্যাঁ, এই 70 সংবিধান যদি সংবিধানের 70 ধারা যদি বাতিল করে, তাহলে দেখবে যে সবাই সরকারি দলে জয়েন করতেছে, সবাই সরকারি দলে ঘোড়া বিক্রির মতো সুবিধা নেওয়ার জন্য। আচ্ছা, আমি এটা বলছি, যেমন ধরেন আমরা বলছি যে কালাকানুন থাকবে না, 54 সন্দেহজনক ধারা থাকবে না, হ্যাঁ, এগুলো বাতিল করতে হবে। এখন আপনার করে গেলেন, নির্বাচন হলো, সেই সরকারে সেটা বাতিল করলো। আসলে কি এটা কোনোদিন, মানে যে যতভাবেই করে যাক, শেখ হাসিনা বলে গিয়েছিল অনির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে, সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু অনির্বাচিত সরকার তো আমাদের ক্ষমতায় আছে, কিন্তু আসলে কি সংস্কার করলেন, এইটা কি ধরে রাখা কি মানে কার দায়িত্ব? দেখেন ভাই, বাংলাদেশের আপনি বলছেন আরেকবার মানুষ রক্ত দিবে না, এই যে বিশ্বাস করতে পারতেছেন না, এই বিশ্বাসহীনতা সংস্কৃতিটা কিন্তু রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে তৈরি। না না, আমি বিশ্বাস করতে পারি না। আপনিও পারছেন না বলে এই কথা বলছেন। আমার কথার জন্য বলছি না, ধারাবাহিকতা দেখেন। আসার পরে যদি বাতিল করে দেয়, এই যে কথাটা আছে, না না, এটা বলছি যে কেউ কি আপনাদেরকে এটা বলবে যে না এটা আপনারা যেটা করে যাবেন। এখন আমরা একটা কথা বলছি, আমরা বলতেছি হচ্ছে আমরা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে আমরা চাই যে 90-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, দেখেন 71-এর মুক্তিযুদ্ধে কিন্তু শুধু আওয়ামী লীগ অংশগ্রহণ করা নাই, তৎকালীন বাংলাদেশের জামাত আর নেজাম ইসলাম পার্টি সহ 2-3টা পার্টি বাদে বাকি সব রাজনৈতিক দল গণহারে গণযুদ্ধ ছিল, সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু সেটার প্রক্লেমেশন সুন্দরভাবে লিখিত না হওয়ার কারণে সেটার একমাত্র ক্রেডিট আওয়ামী লীগ নিয়ে নিয়েছে, 90-এর গণঅভ্যুত্থানের ক্রেডিটটা বিএনপি নিয়ে নিয়েছে। আমরা চাই 24-এর গণঅভ্যুত্থানের ক্রেডিট যেন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেমন নাম থাকবে, তেমন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টিরও নাম থাকবে, বিএনপিরও নাম থাকবে, বাংলাদেশ জামাত ইসলামীরও নাম থাকবে, বাম রাজনৈতিক দলগুলোরও নাম থাকবে, এবং কারা কারা এই বিপ্লবের বিরোধী ছিল তাদের নামও থাকবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে একটা মানে হচ্ছে সমাজে এসে এখানে একটা স্বাক্ষর করে যাবে যে তারা এই সংস্কারগুলোর মাধ্যমে এই সরকারকে এই ব্যাপারে অনুমোদন দিচ্ছে বা আমরা এরকম একটা প্রক্লেমেশন চাচ্ছিলাম। যে কোনো কারণে আসলে হচ্ছে এটা আলাপ আলোচনা করে যে এই সংস্কারগুলো আপনাদেরকে করার অনুমতি আমরা সবাই মিলে দিলাম, এগুলো এরকম হতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি। আমরা একটা পলিটিক্যাল কাউন্সিল করতে চাচ্ছি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে। আমরা
পলিটিক্যাল রিকনসিলিয়েশনের জন্য আমরা একটা পলিটিক্যাল কাউন্সিল করতে চাচ্ছি। কারণ আওয়ামী লীগের 300 এমপি, 493টা উপজেলা চেয়ারম্যান, 5000 চেয়ারম্যান, যেগুলো মূলত বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের সাথে, অস্ত্র বাণিজ্যের সাথে, এগুলোর সাথে জড়িত, তারা যাতে ভবিষ্যতে ইলেকশন না করতে পারে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলতে পারি। বাট বাকি তো বাংলাদেশে হচ্ছে অনেকেই আওয়ামী লীগের ভোটার সমর্থক, বাধ্য হয়ে আওয়ামী লীগ করা অনেক আছে। তো হচ্ছে প্রত্যেককে একটা রিকনসিলিয়েশনের আওতায় কিভাবে আনা যায়, আমরা বিভাজন চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রকৃত অপরাধীদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে। তো সব রাজনৈতিক দল মিলে রিকনসিলিয়েশনের সিস্টেমটা কেমন হবে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাচ্ছি, কিন্তু তেমন একটা সাড়া আমরা পাচ্ছি না। এটার জন্য আমরা বলি যে দ্বিতীয় বিপ্লব হলে বাংলাদেশে আরেকটি বিপ্লব প্রয়োজন। ছাত্ররা আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি জেলায়, উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিচ্ছে এবং এই কমিটিগুলোর মাধ্যমে তারা দ্বিতীয় বিপ্লব করবে। এই দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ করতে চাচ্ছি। আপনারাই বলেন এই সংস্কারগুলো দরকার, এই সংস্কারগুলো এই সরকার করবে, ঠিক আছে, আমরা এই সংস্কার করার ক্ষেত্রে এই সরকারকে অনুমোদন দিচ্ছি, রাজনৈতিক দলগুলো এই জায়গায় আসুক। না, হান্নান কিন্তু ভালো প্রস্তাব দিয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে যে আগে তারা দিক 11টা সংস্কার কমিশন করা হয়েছে, তারা কে সুপারিশ করছে এটি আগে তারা দিক, তখন সবগুলো রাজনৈতিক দল মিলে বলবে যে এটা করা যায়, এটা করা যায়। এটা আমার মনে হয় এটা করলে খুব ভালো। আসলে কিছু চেঞ্জের তো প্রয়োজন আছে। আসলে যেমন প্রধানমন্ত্রী পুরো দেশের একদম কি বলে যে তার কথায় দেশ, বিশেষ করে গত আমলে যেরকম ছিল, তার কথায় দেশ ওঠে আর বসে, এটা তো হওয়া উচিত না। এটা তো প্রকৃত গণতন্ত্র না, তাই না? আমরা বলি গণতন্ত্র আছে, তারপরে এমন সিস্টেম করা হয়েছে রাতে ভোট হয়ে যায় বাংলাদেশে। আরে আশ্চর্য, তো দামি ভোট হয়ে যায়। তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, বিনা পর্যন্ত 154 জন, তারপরে ভোট। মানে আমি আগে সরকার গঠন করার সংখ্যাগরিষ্ঠতা নিলাম, তারপর আমি ভোট দিলাম, তোমরা যে যেত না যেত, গণতন্ত্রের নামে প্রহসন। এগুলো সংস্কার যা প্রস্তাব করবে বা করলো বা যে বললো যে ঠিক আছে, এইটা পরবর্তী সরকারকে তো সে ম্যান্ডেটরি করে ম্যান্ডেট দিতে হবে, বৈধতা দিতে হবে। আবার যদি সংবিধান পুনর্লিখন হয়, জি, যেটা বলা হচ্ছে পুনর্লিখন সংবিধানও এসে করলো, কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক কালচার আমরা যতই বলি এ যাবৎকালে যা দেখেছি আমরা, জি, আসলে কি তারপরে সেটা কেউ রাখে, কথা রাখে? এবার একটু চাপ আছে কেন? আমাদের যারা তরুণ ছাত্র আন্দোলন করেছে এরা কিন্তু সবাই মাথার উপরে আছে, তারা কিন্তু অবজার্ভ করছে কোন দল কী করছে। সুতরাং আমার ইচ্ছায় সব করে ফেলবো, আমার মনে হয় সেই পরিবেশ বাংলাদেশে নাই। কারণ এরা কিন্তু এখন এবার যারা আন্দোলন করেছে, যদি তরুণ প্রজন্মের কথা ধরি, আগামী 40 বছর তারা রাজনীতি সচেতন থাকবে অথবা সরাসরি রাজনৈতিক কর্মী বা নেতা থাকবে। সুতরাং তাদেরকে বাদ দিয়ে যে দলই ক্ষমতায় আসুক, এবং বিএনপি তো বলেছে তারা এক ধরনের জাতীয় সরকার করতে চায়, সব যদি তারা সবার অংশগ্রহণ, যদি তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সবার অংশগ্রহণ একটি জাতীয় সরকার গঠন করতে চায়। সুতরাং এরা ইচ্ছে করলে যে দলই ক্ষমতায় আসুক যা কিছু করবে, আমার মনে হয় সেটি ভাবার সুযোগ নেই বা সেটি মানে অতীত থেকে একটা শিক্ষা নেবে। আমি একদম শেষ দিকে আসছি, যেমন হান্নান মাসুদ, আমি একটু ছোট করে জিজ্ঞেস করি, যারা আপনাদের ডাকে এসেছিল সে সময়, যদিও তখন তারা কোটা বিরোধী দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আপনারা আসলে সিদ্ধান্তই নিয়েছিলেন 2020 সাল থেকেই যে পরিকল্পনা করেছেন যে আপনারা শেখ হাসিনার একক স্বৈরাচার। পরিকল্পনা 2020 সাল থেকে, তো আমার সিনিয়রদের পরিকল্পনা আরো আগ থেকে। না মানে আপনারা যখন, আমি ওনাদের সাথে অ্যাড হয়েছি 2020, আপনি অ্যাড হলেন যখন, তারপর থেকে আপনাদের ডাকে আস্তে আস্তে অভূতপূর্ব সাড়া পেলেন, এবং সত্যিকার অর্থে যে আপনাদের ছাত্ররা সাড়া দিয়েছিল কোটা মেধার যোগ্যতায় সবকিছু করার জন্য। এবং আমরা পরবর্তীতে দেখেছি আসলে এই আন্দোলনে মানে ছাত্রদল, ছাত্র শিবির তারাও একাত্মতা ঘোষণা করেছে বলেই আস্তে আস্তে এটা পুরো দেশ জাগরণে তৈরি হলো। আমরা এখন দেখছি বর্তমান সরকারের সময়ে আমাদের ঢাকার 7টা কলেজ, এবং গতকাল সর্বশেষ গত সোমবার দিন, গত 18ই নভেম্বর একটি কলেজ, তিতুমির কলেজ, এবং যে অবস্থা তৈরি হলো, এবং এর আগে জগন্নাথ ইউনিভার্সিটি, যেটা নাহিদ ইসলাম যেখানে গেলেন, তাদের সামনে জগন্নাথের ছাত্ররা যে স্লোগান দিল, তারা বলছে যে তাদের আন্দোলনের স্পিড নিয়ে গেছে 2জন বা 3জন, তারা তাদের প্রাপ্তি কি, এবং তাদের কথা কেউ ভাবছে না। এতে করে কি ছাত্র সমাজের মধ্যে একটা আবার নতুন করে মানে আবার এটাও ঠিক যে একটা রাষ্ট্রের পক্ষে কি সম্ভব কিনা এতগুলো মানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, পাবলিক বিশ্ববিদ্যালয় করা, তো এইটাকে আসলে কিভাবে ওভারকাম করবে, এটা দুজনের কাছে আমি জানতে চাই। এটা বড় সমস্যা দেখা দিয়েছে। দেখেন আসলে হচ্ছে দায়িত্বশীলতার পরিচয় যদি ওনারা দিতে না পারেন, সবচেয়ে বড় দুঃখজনক।
ওনারা মানে হচ্ছে আজকে যদি হচ্ছে তিতুমির কলেজ যদি বলে যে হচ্ছে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, বরিশাল বজমোহন কলেজ বলবে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, কারমাইকেল কলেজ বলবে ঐতিহাসিক কলেজ আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে, বা ওই বাউফল কলেজটাও বলবে আমাকেও করতে হবে। তবে এটা কি আসলেই সম্ভব? আপনি তো কলেজে ভর্তি হয়েছেন কলেজ জেনেই, আপনি তো ওখানে কলেজের ডিগ্রি নিয়ে বের হওয়ার জন্য ভর্তি হয়েছেন, হঠাৎ আপনার মনে হলো যে আমার এটা বিশ্ববিদ্যালয় লাগবে। এমনিতেই শেখ হাসিনা যে পরিমাণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, এটা ভার বাংলাদেশের মানুষ টানতে পারতেছে না। কয়টা বিশ্ববিদ্যালয় দরকার, কতগুলা। এখন এই দায়িত্ববোধটা যদি আমার ছাত্র ভাইদের মধ্যে না থাকে, তাহলে এই রক্ত ওনারা কেন জড়ালো, সেই দিন কেন হচ্ছে রক্ত দিল? শুধুমাত্র কি এটার জন্য আজকে কালকে যেই রাস্তা অবরোধ করে মানুষের এত অসন্তোষ তৈরি হলো? মানুষ যেই রিক্সা শ্রমিকরা আমাদের ছাত্রদেরকে সেলুট দিয়েছে, তারাই কালকে গালি দিচ্ছে যে ছাত্ররা চাইলে রাস্তা বন্ধ করে দিচ্ছে। যেটা গণদাবি নেই, যৌক্তিক দাবি না, এটা নিয়ে কেন এত সংগ্রাম? কারণ ঢাকা কলেজে তো বললো যে হচ্ছে আমাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। তো বিশ্ববিদ্যালয়, আপনি কি বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হয়েছেন? তুমি কলেজে যারা আছে, আপনি কি এটাকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য এখানে এসেছেন? আপনি তো এসেছেন এখান থেকে একটা ডিগ্রি নেওয়ার জন্য। এখন এই চাইলেই তো কোনো বিশ্ববিদ্যালয় হয়ে যায় না। বিশ্ববিদ্যালয়ের কাঠামো কি, এই ন্যূনতম চিন্তা ভাবনা ওনাদের থাকা উচিত। আমরা খুব সশ্রদ্ধ সম্মান রেখেই বলছি যে আসলে নতুন বাংলাদেশ গড়তে হলে এই জাতীয় যখন যা ইচ্ছা তার জন্য রাস্তায় নেমে গিয়ে একদম মানুষের দুর্ভোগ সৃষ্টি হলে নতুন বাংলাদেশ তৈরি হবে না। এবং এর জন্য এই যে আপনারা সবাই আপনারা মিলে তিতুমির কলেজ থেকে বিশাল আন্দোলন হয়েছে, বড় আন্দোলন হয়েছে বাংলাদেশের এই 24-এর গণঅভ্যুত্থানের বিরাট ভূমিকা। ওনাদেরকে দেখে যেই পরিমাণ মানুষ জীবন দিয়েছে আমাদেরকে দেখে, তাদের সাথেই তো আমাদের প্রতারণা হচ্ছে। আমরা তো এই যে কাজগুলো আসলে হচ্ছে এগুলো কিছু অসন্তোষ তৈরির জন্য কিছু এলিমেন্ট ছেড়ে দিয়ে একটা ঘুষটি আছে অর্থ সাপ্লাই, অসন্তোষ তৈরির জন্য যতটুকু ইন্ধন দেয়া সেই ইন্ধনগুলো দিচ্ছে। আমাদের ছাত্র ভাইরা তো সবাই আমরা সহজ সরল মানুষ, সেই ইন্ধনে বানাচ্ছে আমরা না বুঝতে পেরেই, যেটা আমাদের মানে হচ্ছে যৌক্তিক না সেটা যৌক্তিক মনে করে আমরা এখানে রাস্তায় নেমে যাচ্ছি। তো মূলত আসলে এই বিষয়গুলা মেইনলি হচ্ছে গভর্নমেন্টকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য। একটা কথা সবাই বলে, সব দল সব মতের মানুষ বলে, এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে আগামী 100 বছরের জন্য। মানে এই সরকারকে ব্যর্থ করার জন্য প্রতিটি জায়গা থেকে কি পরিমাণ আন্দোলন তোলা হচ্ছে। কই যারা আজকে হচ্ছে বিভিন্ন দেখা গেছে বিভিন্ন ছাত্রলীগ নেতারা পোস্ট দিচ্ছে, করছে তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় চাচ্ছি, সেখানে আছে কয়েকটা নাম বলতেই হচ্ছে। আমি কালকে দেখেছি যারা সংবাদ সম্মেলন করেছে তিতুমির কলেজের, যেখানে বসেছিল সেখানের মধ্যে 3জনই ছাত্রদল নেতা। হ্যাঁ, ছাত্রদল নেতা পিছনে দাঁড়িয়ে আছে 2-3 জন ছাত্রদল নেতা। তো ওনারা কি এই বিষয়গুলা বিএনপিকেও দেখতে হবে আসলে হচ্ছে ওনাদের ছাত্র সংগঠনগুলো কোন ধরনের অযৌক্তিক দাবি নিয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। তো ইলিয়াস ভাই, আপনি কিছু যোগ করবেন? না, ও খুব চমৎকার কথা বলেছে যে যারা কলেজে ভর্তি হয়েছে আমি রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাব, এটা সোজা হিসাব, এটা তো হয় না। এই ধরুন আজকে উদাহরণ আপনি যোগ করেছিলেন যে তাহলে তো সব নাম করা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ আনন্দ কলেজে বলবে যে আমার বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। এটি আমাদের ছাত্রদের সঙ্গে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলাপ করা উচিত। আর ছাত্রদল আমার মনে গিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ের পুরো কলেজের ছাত্রদের সেন্টিমেন্ট বিশ্ববিদ্যালয় করার পক্ষে। আমার মনে হয় ছাত্রদল সে কারণেই গিয়েছে, সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে অস্থির করার জন্য না। আমি বলতে চাই এটাই যে আমি বলছি যেহেতু এটা অযৌক্তিক দাবি, সেহেতু হচ্ছে ছাত্র সংগঠন অযৌক্তিক আপনার আমার মনে হচ্ছে, কিন্তু ছাত্ররা তাদের নিজের মতো করে নিশ্চয়ই কোনো দাবি, কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছে। বাট আমি মনে করি এটি সরকারের যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদের আলাপ করে ছাত্রদেরকে রুষ্ট না করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, আমি ইচ্ছে করলে বিশ্ববিদ্যালয় করতে পারি না, অনেক কিছু করতে হয় বিশ্ববিদ্যালয় করার জন্য। আর এই দেশে শিক্ষার হার কত আর বিশ্ববিদ্যালয় কত, সুতরাং আর নতুন করে বিশ্ববিদ্যালয় এটি ভাব। বাট 60টি কলেজে আন্দোলন করছে, যদি এরকম হয় এদের জন্য আলাদা একটি বডি, জাতীয় বিশ্ববিদ্যালয় যে বডিটি আছে এরকম একটি বডি যদি করে দেয় আমার মনে হয় সেটি খারাপ হয় না। বাট এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এদের থাকার কোনো, ঢাকা বিশ্ববিদ্যালয় করতে বোধহয় বাদ দিয়েছে না, বাদ দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে এটি দুইটাই ছাত্র, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী এই 7 বিশ্ববিদ্যালয়ের চাপ, তারা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনি ওদেরকে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দিয়ে সম্মানিত করেছেন, এখন তাদেরকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করবেন তাদেরকে? ওই যে বললো, আমারও মনে হয় যে হচ্ছে আলাদা বডি করে কিভাবে ওদের সবাইকে এক জায়গায় একটা বোর্ডের আন্ডারে আনা যায় সেরকম করতে পারে। বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকার কোনো যৌক্তিকতা আছে আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান হওয়া দরকার। যে দেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপনি বলেছেন, সেটা আপনাকে অনেক ক্ষতবিক্ষত করে প্রতিদিন সকালে। আপনার তো বৈষম্য বিরোধীদেরকে
বেশ বড় আন্দোলনটা করেছিলেন এবং কয়েকটা ব্যানার গিয়ে সেখানে বঙ্গভবন ঘেরাও করতে গেল। সরকারও প্রথম দিকে বেশ জোরালোভাবেই কথা বলল যে আপনাদেরই যেহেতু গঠিত সরকার, আমি বারবার বলছি এটা, কিন্তু আপনারা আসলে এখান থেকে এটা শেষ পর্যন্ত আপনাদেরকে পিছুপা হতে হয়েছে এবং এটা মানুষ মনে করছে যে এটা আপনাদের একটা সফল উদ্যোগ ছিল না এবং এটা না হওয়াটা নিয়েও, এইটার প্রক্রিয়াটা নিয়েও অনেকে সমালোচনা করছে, সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি। আরেকটা বিষয় একটু জানতে চাই যে সাম্প্রতিক সময়ে আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতৃবৃন্দের বক্তব্য বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দলের নেতারা তাদের কাউন্টার দিতে বাধ্য হয়েছে এবং তাদেরও বক্তব্যের কাউন্টার, যেমন আমি মির্জা আব্বাস সাহেবের কথাই বলতে পারি। হাসনাত যেভাবে মির্জা আব্বাসকে কথা বলছে, মির্জা আব্বাসও যেভাবে হাসনাতের কথা উত্তর দিতে বাধ্য হয়েছেন এবং তিনি খুব পরিষ্কার, আগে মির্জা আব্বাস ভাই বলছেন, তারপরে হাসনাত ভাই বলছেন। হ্যাঁ, মানে বলেছেন মির্জা আব্বাস ভাইয়ের কথার উত্তর হাসনাত ভাই এই দিতে যে বাধ্য একটা, হয়েছে। এটা কি একটা বড় দূরত্ব তৈরি হলো কি আপনাদের শুধু চুপ্পুকে, শাহাবুদ্দিন চুপ্পুকে দিই? দেখেন, শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আমি একটা জিনিস স্বীকার করছি এখানে, যে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আমাদের উদ্যোগটা মানে শুরুটা সুন্দর হয়নি, কিন্তু আমরা এটা ফিনিশিংটা সুন্দর করার জন্য চেষ্টা করতেছি। আমরা যে শুরুটা সুন্দর করতে পারিনি এই কারণে যে চুপ্পুকে যাবে না, চুপ্পুকে যেতে দেয় মানে চুপ্পুকে রেখেই দিতে হবে, এটা কিন্তু আবার না, সুন্দর না। আমরা আমাদের বিষয়গুলোকে আলাপ আলোচনার মাধ্যমে আগাতে চাচ্ছি। আমরা আমাদের সেই রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। ওনারা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। ওনাদের অনেক ত্যাগ তিতিক্ষার কারণেই কিন্তু 24-এর যে পটভূমি সেটা তৈরি হয়েছে। ওনারা যদি সেই ত্যাগ তিতিক্ষা না করতেন তাহলে 24-এর পটভূমি তৈরি হতো না। তবে সব মিলিয়ে আমার মনে হয় ওনাদেরকেও আমাদের ব্যাপারে আরেকটু হওয়া উচিত, নমনীয়, অ্যান্ড হচ্ছে আমাদের ব্যাপারে ওনাদেরকে আমাদেরকে একটু ডাউন দিয়ে কথা বলা উচিত। যখন আমাদের কোনো সিনিয়র নেতারা ফিতার বয়সী কেউ যখন বলেন যে হচ্ছে পিচ্ছি কাচ্চা পোলাপান চাইলেও আর সংবিধান বাতিল হয়ে গেল, এটা হতে দেওয়া হবে না, এরপর যখন বলে যে হচ্ছে বাপের আগে সন্তান আগলে বুঝতে হবে দেশ রসাতলে যাচ্ছে, তাহলে বিষয়টা হচ্ছে কর্তৃত্ব পরায়ণতাটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। মানে আর নতুন কেউ আসুক, নতুন কেউ ভালো কিছু করুক, নতুন কেউ দেশের জন্য কাজ করুক, এটাই কেন যেন সহ্য করতে মেনে নিতে পারছে না। এই বিষয়টা আসলে হচ্ছে কথাগুলোতে যখন আমাদের কাছে এমন মেসেজগুলো আসে তখন আমরা কষ্ট পাই। আসলে আমাদেরকে তো হচ্ছে, আমরা তো হচ্ছে রাজপথে ছিলাম না, আমরা পড়ার টেবিলেই ছিলাম, আমরা পড়ার টেবিলে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে রাজপথে আসতে হয়েছে কারণ আমাদের এই অভিভাবকরা ব্যর্থ হয়েছেন। তারা সময় মতো ওনাদের যেটা করা উচিত ছিল সেটা সফলভাবে করতে পারেন নাই, যার কারণে আমাদেরকে 24-এ এতজনকে জীবন দিতে হয়েছিল। আমি বারবার বিভিন্ন টকশোতে বলি, 2014 সালের আগে 13 সালের শেষের দিকে বেগম জিয়ার বাসার সামনে 3টা করে 6টা ট্রাক, যদি এই ট্রাকগুলো বালুর ট্রাক, এই ট্রাকগুলো যদি সরানোর সক্ষমতা যদি আমাদের অভিভাবকরা দেখাতে পারতেন তাহলে 18 হইতো না, 14 হতো না, 24-এ এতজনকে জীবন দিতে হতো না। সেই দিনই বাংলাদেশ হাসিনার পতন হতো। কিন্তু সেই দিন সেখানে 5000 মানুষ গিয়ে মিছিল করে বেগম জিয়ার বাসার সামনে ট্রাকটা সরানোর সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে এদেশের ছাত্ররা, এদেশের তরুণরা গুলির সামনে দাঁড়িয়ে বুক সেতিয়ে দিয়ে আউটসাইডরা শেখ হাসিনাকে সরিয়েছে। আপনি সেটাকে সম্মান দিতে হবে, বলতে হবে যে আমরা যেটা পারিনি ওরা পেরেছে, আমরা চাই ওরা আরও ভালোভাবে দেশের জন্য কাজ করুক, আমরা ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছি, পাশে থাকছি। যেভাবে আপনি 5 তারিখের আগ পর্যন্ত ছিলেন, 5 তারিখের পর থেকে কেন থাকতেছেন না? মানে হচ্ছে 5 তারিখের পর থেকে কি সমস্যা হলো যে হচ্ছে এখন আর পিচ্ছি বাচ্চাকে সহ্য হচ্ছে না, কিন্তু 5 তারিখের আগ পর্যন্ত তো বলেছেন যে তোমরা সামনে আগে যাও, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের যতটুকু দরকার আমরা তোমাদেরকে করব, হেল্প করব। এখন কেন সেই কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না? এটা কি স্বার্থের দ্বন্দ্ব হয়ে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি। এই কারণে কি একটা বৈরী সম্পর্ক তৈরি হলো? না, বৈরী সম্পর্ক কখনো আমাদের মধ্যে তৈরি হবে না। আমরা প্রত্যেকে একটা জিনিস মনে করি, শেখ হাসিনা জালেম, আমরা সবাই মাজলুম, অত্যাচারী আর অত্যাচারিত, অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারিতরা সবসময় ঐক্যবদ্ধ একসাথে থাকবে। কিছু ভুল বুঝাবুঝি হতেই পারে, কিন্তু আমরা সবাই হচ্ছে মাজলুমরা, সবাই ভাই ভাই, সবাই হচ্ছে রক্তের বাঁধনের চাইতে কঠিন বাঁধনে আবদ্ধ। এরকম কথাবার্তা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, বাট এটা দ্বারা বৈরিতা তৈরি হবে না, এটা অন্তত নিশ্চিত করতে পারছে। আমি একটু জানতে চাই যে হান্নান বলছিলেন যে আসলে অত্যাচারিত আমরা সবাই, ফলে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল এবং রাষ্ট্রপতিকে দিয়ে বলেছে যে তিনি চলে যাননি, তার মানে উনি যাবেন না এমন না, এটা যাবেন। আপনি যদি একটু শেষ করেন।
না, ও খুব চমৎকার কথা বলেছে যে অত্যাচারী এবং অত্যাচারিত। আওয়ামী লীগ ছেড়ে সবাই অত্যাচারিত। আওয়ামী লীগ এবং তার কয়েকটি উচ্ছিষ্টভোগী দল, যেমন জাসদিনু, তারপরে রাশিদ খান, এরকম কয়েকটি দল যাদের কোনো লোকটুক নাই, এর বাদে তো সবাই অত্যাচারিত। সুতরাং তারা ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বার্থে। এখন বিএনপি নেতারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ কেউ আবার রিয়াক্ট করছেন, সবাই সংযত হওয়া উচিত। কেউ তো কারো প্রতিপক্ষ না, সবাই তো একটা লক্ষ্য নিয়ে কাজ করে। ও যে বলেছে ম্যাডামের বাড়ির সামনে যে গাড়িগুলো ছিল, এটা আমরা অনেকেই বলতে পারি, বাট বাস্তবতা অন্যরকম। বিএনপি 60 লক্ষ লোক মামলার আসামি, একজনের নামে 500 মামলা। ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে, চরে গিয়ে আশ্রয় নেয়, চরে গিয়েও থাকতে পারে না, নৌকায় গিয়ে থাকে। এই অবস্থায় তো বাংলাদেশ তৈরি হয়েছিল, এবং কত লোক গুম হয়েছে, কত লোক খুন হয়েছে। সুতরাং বাস্তবতা অন্যরকম ছিল। তারপর তো 28 তারিখ বিএনপি বিশাল আন্দোলন করেছে, 28-এ গত নির্বাচনের আগে। যাই হোক, সেই প্রসঙ্গে আমি আর যাব না। আমি এটাই বলতে চাই, সবাই ঐক্যবদ্ধ থাকা উচিত। বিএনপি, বৈষম্য আন্দোলন, জামাত ইসলাম, যারা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে, সুতরাং তাদের ঐক্যবদ্ধ থেকে দেশ যাতে সঠিক দিকে যেতে পারে। সবাই তো রাজনীতিবিদদের লক্ষ্য যে দেশটা ভালো চলুক, তাই না? চূড়ান্ত লক্ষ্য তো সেটাই, বা সেটাই হওয়া উচিত, এবং তাদের সেই লক্ষ্য আছে বলে আমি মনে করি। তরুণ প্রজন্ম তো একটু ব্যতিক্রম সবসময়, তারা আরও বেশি ভালো চায়। হয়তো রাজনৈতিক দল যারা অনেক বয়স হয়ে গেছে, তারা সবসময় এরকম চিন্তা করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের তরুণ, তারা তো অ্যাডভান্স চেষ্টা করবে, এবং তাদের একটা জাতির প্রতি কমিটমেন্টও আছে। কিন্তু ঠিকই বলেছে, সকল আন্দোলন, 90-এর আন্দোলন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে, এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। তারপর 69-এর গণ-অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে। সুতরাং ছাত্রদের অবদান অস্বীকার করার বা ছোট করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। সব আন্দোলনে কিন্তু তারা সবসময় সামনের দিকে ছিল। সুতরাং আমি মনে করি সব দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে, রাষ্ট্রপতি প্রশ্ন বলেছে, সেটা রাজনৈতিক ঐকমত্য হতে পারে। বিএনপি বলছে যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এবং অন্য কোনো গণতন্ত্র বিরোধী শক্তি ক্ষমতা করতে পারে, সেটা ওরা আলোচনা করতে পারে। যে আলোচনা করে এক জায়গায় আসলেই ভালো। আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে ছাত্ররা চাইছে প্রেসিডেন্টের পদত্যাগ, আমি পদত্যাগ হতে দেবো না। এটি তো কোনো চ্যালেঞ্জের বিষয় না। একটি প্রশ্ন তো সবাই এক, যে আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই, সেই প্রশ্ন তো আর কারো কোনো বিরোধ নেই। সুতরাং এগুলো টুকটাক যদি কোনো ভুল বুঝাবুঝি থাকুক, সেগুলো সমাধানের সুযোগ আছে বলে আমি মনে করি, এবং সেটি আলাপ আলোচনার মধ্যে। বিএনপিও একটি বড় বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, তাদেরকে ইগনোর করার শক্তি নেই ছাত্রদের শক্তি, সেটাকে অস্বীকার করার উপায় নেই। শুধু ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কীভাবে গড়ে তোলা যায়, একটি গণতান্ত্রিক পরিবেশ, একটি মানবিক বাংলাদেশ কীভাবে গড়ে তোলা যায়, ঐক্যবদ্ধভাবে সবার সেই চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। হান্নান মাসুদ, আপনি সাম্প্রতিককালে বাংলাদেশের অনেকগুলো ঘটনা দেখছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারের যে উপদেষ্টা নিয়োগ এবং উপদেষ্টাদের বিরুদ্ধে আপনাদের ছাত্রদের মিছিল, এবং আরও একটি সম্প্রতি ঘটনা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংবাদ সম্মেলন করে বলছে যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই আন্দোলন করে, আমরাও করেছি। এবং এখন কথা উঠেছে যে তাদের দিক থেকে কোনো উপদেষ্টা নাই। আবার কথা উঠেছে যে বিভাগওয়ারিতে শুধু রংপুর বিভাগকে একদম বাদ দেওয়া হচ্ছে, এবং সেখান থেকেও এখন আন্দোলন হচ্ছে। যারা পঙ্গু হাসপাতালে আহত, তাদের এখান থেকে কাউকে উপদেষ্টা নিতে বলা হচ্ছে। সম্প্রতি দেশে যে 3 জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, তার মধ্যে 2 জনকে নিয়ে মারাত্মকভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এইটার বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। এই চর্চাটা ভালো না, এই চর্চাটা খুব খারাপ, ভবিষ্যতে বাজে মেসেজ দিবে। স্টেক চাচ্ছি, আমার এখানে এতজন শহীদ হয়েছে, সেই হিসেবে আমাকে স্টেক দিয়ে তো আসলে হচ্ছে গভর্নমেন্ট চলবে না। গভর্নমেন্টের যোগ্য ব্যক্তিগুলো রাখবে। আপনি যদি স্টেক দিতে হয়, যদি গভর্নমেন্টে কাউকে জায়গা করে দিতে হয়, সেই ক্ষেত্রে দিতে হবে কাদেরকে, তার সামনে থেকে লিডারশিপে ছিল। এটা ছাড়া আসলে হয় না। এখন হচ্ছে বাংলাদেশে তো হচ্ছে সবচাইতে বেশি শহীদ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা কলেজ, যে কলেজে হচ্ছে সব বেশি শহীদ হয়েছে, সে যদি বলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা দিতে হবে, আর সেটা আমার কলেজ থেকে, কারণ আমার কলেজে বেশি শহীদ হয়েছে, মানে এগুলো আসলে হচ্ছে বিষয়টা, মানে আমাদের পলিটিক্যালি একটা বাজে মেসেজ যাচ্ছে, খুব ভালো না, এটা ভালো দিক হচ্ছে না। আহতরা গিয়ে বলছে, তা আহত মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম গুলি খাওয়া ছেলেটা আমি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ করতে গিয়ে তো হচ্ছে 90টা ছড়া গুলি খেয়েছি। তা আমিও তো যাই বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি উপদেষ্টা নিয়েছেন, প্রথম আমি আহত হয়েছি, আমাকে নেন, আমি ছাড়া হবো না।
তো এটা হাস্যকর ছাড়া আর কিছু না আসলে হচ্ছে। আর উপদেষ্টা নিয়োগ নিয়ে যে সমালোচনা হচ্ছে এটা হওয়ারই ছিল। শেখ বশিরকে নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই, ফারুকীকে নিয়ে আমাদের অনেক কোশ্চেন আছে, কোশ্চেন ছিল এখনো আছে। তো আমরা গভর্নমেন্টকে বেশি অস্বস্তিতে ফেলতে চাচ্ছি না, কিন্তু গভর্নমেন্টের উচিত রিভিউ করা আসলে তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে মানুষের কাছে দূরে সরে অস্বস্তি কেন? উনি তো একজন স্বাধীন, এমনি জানতে চাচ্ছে ওনাকে অস্বস্তি কেন? অস্বস্তির বিষয়টা হচ্ছে বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী ওনার বিরুদ্ধে ওনাকে ছাড়ছেন না, যেহেতু হচ্ছে উনি 2013-14 সালের যদি উনি ব্যাখ্যা দিয়েছেন, আই হোপ এই ব্যাখ্যাটা মোটামুটি সন্তোষজনক। তো হচ্ছে তবে গভর্নমেন্টের আসলে হচ্ছে নিয়োগ দেওয়ার আগে মানে গুলি ছুড়ে গেছে, এখন আর এটাকে নিয়ন্ত্রণ করাটা খুব টাফ। গুলি ছুড়ার আগে আরো বেশি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, পরামর্শ করা উচিত ছিল। এখন আমরা আসলে চাই না যে হচ্ছে ডিরেক্টলি আমরাই বলি যে অমুকরে দেন অমুকরে নেন, এটা না বলে আমরা চাই যাকেই দিয়েছেন সে যেন মানুষের কাছে দায়বদ্ধ হয়। প্রথম যেই কথাটা বলেছি যে হচ্ছে আপনাদেরকে তো অনন্তকালের জন্য তো ওনারা আর ক্ষমতায় থাকবে না, আর ওনাদেরকে তো হচ্ছে দেশ শাসনের দায়িত্ব দেওয়া হয় নাই, দেশের সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো দেশের সংস্কারের জন্য দেশের আপনাকে এক একটা মন্ত্রণালয় দিয়েছে, আপনাকে অর্থ মন্ত্রণালয় দিয়েছে, অর্থ খাতে যত দুর্নীতি হয়েছে সব দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করবেন, সকল দুর্নীতি যাতে ভবিষ্যতে বন্ধ হয় সেই প্রক্রিয়াটা আপনি দেখাবেন, চালু করে দিয়ে যাবেন, যাতে ভবিষ্যৎ রাজনৈতিক দল আসলে সে সহজেই সেই দুর্নীতি চালু করতে না পারে। ঠিক একই সাথে শিক্ষা ব্যবস্থায় আপনি সেই রকম একটা পরিবর্তন নিয়ে আসবেন। এই যে এগুলা মানুষের কাছে দৃশ্যমান হওয়া দরকার, ভিজুয়াল হওয়া দরকার। মানুষকে আমরা কথা বলেছি মুখে, মানুষ এটাকে ভিজুয়ালি নিয়েছে। আমি প্রথমে একটা ব্যাখ্যা দিয়েছি যে রিক্সা শ্রমিকের কাছে ফ্যাসিবাদের বিলোপ বলতে কি বোঝায়, সংবিধানের বাতিল বলতে কি বোঝায়। ঠিক এই ভিজুয়ালিটি ছাড়া আসলে হচ্ছে আপনি গভর্নমেন্টকে বেশি দিন সংস্কারের জন্য হোক যেই কথা হোক মানুষকে জাস্ট মুখে মুখে বলে আমি সংস্কার করছি বলে লাভ হবে না। মানুষকে দেখাতে হবে আপনি কি কি সংস্কার করছেন এবং এই সংস্কার দ্বারা ওই রিক্সাওয়ালাটা কি উপকৃত হচ্ছে। রিক্সাওয়ালাটা বুঝতে হবে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, এর কারণে আমার চাইলের দাম 2 টাকা কমতেছে, সুতরাং আমি আশাবাদী হচ্ছি। এই বিষয়গুলো আপনাকে একই সাথে আইন মন্ত্রণালয় থেকে আপনি কি সংস্কার করছেন আইন মন্ত্রণালয় বলতে হবে আমি 1 মাসে এই উদ্যোগ নিয়েছি সংস্কারের জন্য। তখন হচ্ছে একজন গ্রামের একজন চাষা বুঝতে হবে যে আমি তো দীর্ঘদিন যাবৎ আমার জমির আইল ঠেলাঠেলি নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ ন্যায় বিচার পাচ্ছি না, এখন মনে হয় আমি পাবো। এই ভিজুয়ালিটিটা আসতে হবে। তো এই ভিজুয়ালিটিটা যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনি জনপ্রিয়তা হারাবেন, এটা বাস্তব। কারণ মানুষ আপনাদেরকে তো দায়িত্ব দিয়েছে, আপনাকে ওখানে বসিয়ে মানুষ ওন করে, এখনো ওন করে। কিছু হইলে সমালোচনা করলে যেমন আমরা দেখি মানে হচ্ছে মানুষ মারাত্মকভাবে ওন করে এই সরকারটাকে। কেউ কিছু বললে যে আমার সরকার, আমি সমালোচনা করবো, তুই কথা বলার কি? আওয়ামী লীগের কেউ কথা বললে যে হচ্ছে কি একটা কমেন্ট করলে যে হচ্ছে সরকার এটা ঠিক করতেছে না, তা আওয়ামী লীগের কেউ যদি ওখানে রিপ্লাই দেয় এখন বুঝুন তো, তখন হচ্ছে আমার সরকার, আমি সমালোচনা করবো, তুই করার কি? এই যে মানুষগুলো এইভাবে ওন করতেছে, এই ওনটা আপনার কতদিন করবে? আপনাকে মানুষের কাছে ভিজুয়াল করতে হবে যে আপনি কি কি করতেছেন। আমরা অতি দ্রুত চাই এটা হোক। আমরা হান্নান মাসুদের কথা শুনছিলাম। ইলিয়াস ভাই, আমি উপদেষ্টা নিয়োগ দিয়ে আপনার কিছু বলতে চান যদি একটু? না, যা বলেছেন আমি তার সাথে একমত। আসলে এগুলো আমি একটু আগে একজন উপদেষ্টাকে ইন্ডিকেট করেছি, তিনি সব জায়গায় আওয়ামী লীগের লোক নাকি কি বলে ডিসি পোস্টিং সহ ডিসি পোস্টিং নানা সমস্যা। সুতরাং এই সরকারের প্রতি মানুষের ব্যাপক প্রত্যাশা, উপদেষ্টা নেওয়ার আগেই চিন্তা ভাবনা করে নেওয়া উচিত যাতে কোনো সংকট সৃষ্টি না হয়। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে কিন্তু আসলে, কারণ এবারে যে আন্দোলনটি হচ্ছে সকল মানুষ, শুধু আওয়ামী লীগের কিছু মানুষ বাদে সব মানুষ কিন্তু এই আন্দোলনের সঙ্গে ছিল। আমরা নিশ্চয়ই আশা করব সরকার এবং দায়িত্বশীল যারা আছেন তারা জনগণের কথা মাথায় রেখেই তারা কাজ করবেন। তারা নিশ্চয়ই দেশে শান্তি শৃঙ্খলা, দেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, সাধারণ মানুষের কষ্ট কম হয়, এই বিষয়গুলোর দিকে আলোকপাত করবেন। আর আমরা এই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আজকের বলার বলা অনুষ্ঠান। দেখা হবে আগামী কোনো এক অনুষ্ঠানে। ভালো থাকুন ততদিন।